হ্যালো, আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা। বাংলা 5 মিনিটে অধ্যায় শেষ সিরিজে তোমাদের স্বাগত। কথা না বাড়িয়ে 5 মিনিটে একটা অধ্যায় শেষ করে দিই। চলো আমরা ফার্স্ট অধ্যায় পড়বো। বাংলা তোমাদের ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় আত্মচরিত। আত্মচরিত চ্যাপ্টারটা কিসের উপর লেখা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শৈশব সংগ্রাম এবং চরিত্র গঠনের ইতিকথা সম্পর্কে লেখা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, আধুনিক বাংলার রূপকার কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র শর্মা। তার ডাক নাম কি? বিদ্যাসাগর। আধুনিক বাংলার রূপকার কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের বাংলা গদ্যের প্রথম শিল্পী নামে পরিচিত। বাংলা গদ্যের প্রথম শিল্পী কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা গদ্য সমূহের মধ্যে রয়েছে বেতাল, পঞ্চ বিংশতি, শঙ্কুম্ভ, সীতার বনবাস ইত্যাদি। শিক্ষা সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সংস্কৃত কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ ইত্যাদি প্রতিষ্ঠাতে অবদান রাখেন। এছাড়াও তিনি 20টি মডেল স্কুল এবং 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তিনি এছাড়াও সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিধবা বিবাহ প্রবর্তন ও বহু বিবাহ রোধে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। অর্থাৎ আগে মেয়েরা স্বামী মারা গেলে আর বিবাহ করতে পারত না, তাদের অনেক সময় কি সতীদাহ প্রথার চালু ছিল, ইত্যাদির বিরুদ্ধে সংগ্রাম করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন তার জন্ম সালটা কত? 26 সেপ্টেম্বর 1820 সালে। কোন গ্রামে? বীরসিংহ গ্রামে। এবং মৃত্যু 29 জুলাই 1891 সালে। ঠিক আছে, তাহলে এই ডাটাগুলো মনে রাখবা। দেন আসি তার শেকড়ের সন্ধানে। তার পিতার নাম কি? তার পিতামহের নাম হলো রামজয় তর্কভূষণ। এখন তার অনেক আমরা চরিত্র দেখতে পাই, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নির্ভীক, আত্মমর্যাদাবান এবং কি কষ্টবাদী। তার এই চরিত্রগত দিকগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। অর্থাৎ বলতে পারে উদ্দীপকের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন চরিত্রটি ফুটে উঠেছে, তখন এই অপশনগুলো একটু মাথায় রাখবেন। এখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দারিদ্রতা থেকে ঘুরে দাঁড়ানোর পথ সম্পর্কে জানব। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবিকার সন্ধানে বীরসিংহ হইতে কলকাতায় প্রস্থান করেন। তার সংস্কৃত বিষয়ে পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থ কষ্টে তা কি হয়? অসম্ভব হয়। তিনি দুপুরে ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং অপরিচিত কারো কাছ থেকে মুড়ি, মুরগি ইত্যাদি সংগ্রহ করে খাওয়া দাওয়া করতেন। এমনই এক আশ্রয়দাতার কাছ থেকে তিনি সর্বপ্রথম চাকরি পান। তার ফলে নিজের আহারের ক্লেশ সহ্য করেও সম্পূর্ণ বেতনের মায়ার কাছে প্রেরণ করতেন। অর্থাৎ তিনি নিজে ক্ষুধার্ত থাকতেন, তাও তিনি যে আশ্রয়দাতার কাছ থেকে যে প্রথম চাকরিটা পেয়েছিলেন, সেখান থেকে প্রাপ্ত অর্থ কই দিতেন? মাকে দিতেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে আরেকটা দিক প্রতিফলিত হয়, সেটা কি? মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটিও প্রতিফলিত হয়। কয়েক বছর পর তার যখন বেতন বৃদ্ধি হয় এবং জোড়াসাঁকোর মালিক মহাশয় লোহা পিতলের দোকানে তাকে মাসিক কত টাকা দিত? তাকে মাসিক 10 টাকা দিত। বুঝতে পেরেছো? তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখবে। সংক্ষেপে একটা জাস্ট কি দেওয়া হচ্ছে, তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি পাঁচটা সম্পর্কে। দেন খেয়াল করো, এরে বাসুর জেদ ও দৃঢ়তার পূর্বাভাস। তার মধ্যে কি ছিল? জেদ ছিল, অর্থাৎ ভবিষ্যতে কি বড় কিছু করার। তোমাদের মধ্যে এই জেদ থাকতে হবে কি করার? ভবিষ্যতে বড় কিছু করার। তাহলে দেখো, লেখকের জন্মের সময় ঠাকুর দাসকে তার পিতা রামজয় সংবাদ দেন একটি এরে বাছুর হইয়াছে। গোয়ালের সদ্যজাত এরে বাছুর দেখে তিনি পরিহাস করে নবজাতককে নির্দেশ করেন। অর্থাৎ তাকে কি করা হয়? ছোটবেলাতেই পরিহাস করা হয়। তারপরে তাৎপর্য ভবিষ্যৎ জীবন। বাবাজি আমার ক্রমে এরে গরু আক্ষেপ এক গুয়া হইয়া উঠিয়াছে। লেখক স্বীকার করেন বাল্যকালে তিনি অত্যন্ত কি ছিলেন? অবাধ্য ছিলেন। প্রহার তিরস্কার, প্রহার মানে কি? মারধর করা। প্রহার বা তিরস্কারেও তার জেদ কি কমানো যেত না। তার ছোটবেলা থেকে স্বভাব কি ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত জেদি প্রকৃতির ছিলেন।
এই একগুয়ামি বা অদম্য জেদি পরবর্তীতে তাকে সমাজ সংস্কারের কঠিন লড়াইয়ে অবিচল রেখেছিল। তাহলে এটা এমসিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পরবর্তীতে সমাজ সংস্কারের পথে নেমেছিলেন, এই সমাজ সংস্কারের পথে নামার জন্য তার কোন স্বভাবটা দায়ী ছিল? একগুয়ামি বা অদম্য জেদ, এই স্বভাবটা কি দায়ী ছিল? গ্রাম থেকে মহানগর এক ঐতিহাসিক পদযাত্রা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? বীরসিংহ গ্রামে। 5 বছর বয়সে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় শিক্ষার হাতখড়ি হয়। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষার হাতখড়ি হয় কার কাছে? কালীকান্ত চট্টোপাধ্যায়ের কাছে। তারপর তিনি 8 বছর বয়সে পিতা ঠাকুর দাসের সাথে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। বড় বাজার কলকাতা জগ দুর্লভ সিংহের বাড়িতে আশ্রয় লাভ করে। তাহলে কার বাড়িতে আশ্রয় লাভ করে? জগ দুর্লভ সিংহের বাড়িতে আশ্রয় লাভ করে। তার বাড়িটা কোথায় ছিল? বড় বাজার কলকাতায় ছিল। এখন কৌতূহল, রাস্তার ধারে শিল মাইলস্টোন দেখে পিতার কাছে অর্থ জানতে চাই। অর্থাৎ রাস্তার পাশে যে মাইলস্টোন দেখা যায়, এগুলোর অর্থ জানতে চাই সে কি? কৌতূহল বশত। পর্যবেক্ষণ এবং সংকেত উদ্ধার। পিতা জানান প্রথম পাথরের লেখা 19। বালক উপলব্ধি করে পরের পাথরগুলো ক্রমশ কত হবে? 18, 17, 16 হবে। স্বয়ংক্রিয় শিক্ষণ, অর্থাৎ তিনি যখন এই মাইলস্টোন গুলো দেখতে পান ছোটবেলাতেই তিনি কি নিজে নিজে উপলব্ধি করতে পারেন 18 পরে কত হবে? 19 হবে। অর্থাৎ তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে ছোট থেকে কি ছিল? কৌতূহল প্রবণতা ছিল। স্বয়ংক্রিয় শিখন, মাইলস্টোনের পর পর পাথর দেখে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে 1 থেকে 0 পর্যন্ত ইংরেজি সংখ্যা তিনি নিতে পারেন, চিনে নিতে পারেন। পরীক্ষা ও বিস্ময়, দশম মাইলস্টোনে যেটিতে 19 লেখা ছিল, পিতার পরীক্ষা নিলে বালক নির্ভুল উত্তর দেয়। তাহলে এক্ষেত্রে কি বোঝা গেল? অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলা থেকে কি অনেক মেধাবী ছিলেন। তারপরে তার জীবনের আমরা আরেকটা দিক নিয়ে এখন আলোচনা করবো, সেটা কি? অর্থ বনাম আদর্শ। তার আত্মীয়রা পরামর্শ দেন ইংরেজি শিখতে, অর্থাৎ হিন্দু কলেজে পড়ে ইংরেজিতে দক্ষতা অর্জন। কিন্তু তার পিতার সিদ্ধান্ত ছিল সংস্কৃতিতে শিক্ষিত করা, অর্থাৎ চতুষ্পাঠী খুলে দেশে সংস্কৃত শাস্ত্রের অধ্যাপনা করা। ফলাফল কি হলো? সাহেবদের বড় দোকানে অনায়াসে চাকরি ও অর্থ উপার্জন করতে পারত কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাহেব মানে কারা? তৎকালীন যারা অর্থধারী ছিল, বড় লোক ছিল, তাদের কথা এখানে বলা হয়েছে। আর পিতার সিদ্ধান্ত হলে কি? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেনেছে, পিতার সিদ্ধান্ত মেনেছে। পিতার সিদ্ধান্তটা কি ছিল? পিতার অপূর্ণ বাসনা পূরণ করতে পারে এবং তার নিজের জ্ঞানের বিস্তার করানো। সে তার আত্মীয়দের পরামর্শ শুনেনি, সে পিতার যে সিদ্ধান্ত ছিল সে পথে হেঁটেছে। পিতা ঠাকুর দাস অর্থ উপার্জনের প্রলোভন প্রত্যাখ্যান করে পুত্রকে সংস্কৃত কলেজে কি করান? ভর্তি করান। এটি ছিল নিছক চাকরির বদলে আদর্শের জয়। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতাকে তার আত্মীয়রা পরামর্শ দিয়েছিল যে সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা, কিন্তু পিতা সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত করেছেন। এর ফলে পিতা অর্থের পিছনে ছোটার বদলে আদর্শের পিছনে কি ছুটেছে। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনের মধ্যে কিভাবে নারী জাতির প্রতি শ্রদ্ধার বীজটা বপন হয়েছে সে সম্পর্কেও এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সে সময় নারীরা অনেক অবহেলিত ছিল, এখন তাদের দুর্দশা তিনি কিভাবে দূর করেছেন এই অধ্যায়ে সেটাও কি আলোচনা আছে। অর্থাৎ পিতৃদেবের মুখেই, বইয়ে একটা লাইন কোট করা আছে, তোমরা দেখবা, সেটা কি? পিতৃদেবের মুখে এই হৃদয় বিদারক উপাখ্যান শুনিয়া আমার অন্তঃকরণে যেমন দুঃখ দাহ প্রজ্বলিত হইয়াছিল, স্ত্রী জাতির উপর তেমনি প্রধান ভক্তি জন্মিয়েছিল। এই লাইনটার ব্যাখ্যা তোমাদের সিকুর গ নাম্বারে কি আসতে পারে? প্রচন্ড ক্ষুধায় কাতর কিশোর ঠাকুর দাসকে এক মধ্যবয়স্ক বিধবা নারী পরম স্নেহে
মুড়ি মুরগি ও জল দিয়ে পেট ভরে খাওয়ান এবং ভবিষ্যতে পুনরায় আসার কি আমন্ত্রণ জানান। এই সামান্য ঘটনায় বালক ঈশ্বরচন্দ্রের মনে নারীদের প্রতি গভীর সহানুভূতি ও শ্রদ্ধার স্থায়ী ভিত্তি স্থাপন করেছিল। তারপরে এই অধ্যায়ে আরো যে বিষয়ে বলা হয়েছে, কলকাতায় জগ দুর্লভ সিংহের বাড়িতে অবস্থানকালে তার কনিষ্ঠ বিধবা ভাগ্নী রায়মণির অভাবনীয় স্নেহ লাভ করেন। তাহলে তার ভাগ্নির নাম কি? রায়মণি। অকৃত্রিম স্নেহ লাভ করেন, সদ্গুণের আধার ছিলেন, দেবী মূর্তি ছিলেন। অর্থাৎ লেখকের হৃদয়ে তিনি কোনো মানবী নন, বরং এক দেবী রূপে প্রতিষ্ঠিত ছিলেন। তাহলে এটা এমসিকিউ আসতে পারে। এই অধ্যায়ে কাকে দেবী রূপে তুলনা করা হয়েছে? রায়মণিকে। রায়মণির চরিত্র ঈশ্বরচন্দ্রকে গভীরভাবে প্রভাবিত করে এবং নারী জাতির প্রতি তার পক্ষপাতিত্বের অন্যতম কারণ হয়ে ওঠে। এখন আমরা ঈশ্বরচন্দ্রের যে চরিত্রটা যে মানে বিপ্লবী ছিল, সমাজ সংস্কারক ছিল, সেটা যে লাভ করছে তার পিছনে কাদের অবদান ছিল? পিতা রামজয়, পিতা ঠাকুরদাস, রায়মণি এবং অপরিচিতা নারী। কাদের কাছ থেকে বিদ্যাসাগর কি কি চরিত্র লাভ করেছে এটা ভালো করে জেনে রাখবে। এটা এমসিকিউ বা সিকিউতে এটা লিখতে পারে। সিকিউতে উদ্দীপকে বলা থাকলো, উদ্দীপকের গ নম্বরে বললো উদ্দীপকের চরিত্রের সাথে বিদ্যাসাগরের চরিত্রের কি মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলবে বিদ্যাসাগরের চরিত্র লাভের পিছনে যেমন একটা অপরিচিতা নারীর অবদান ছিল, উদ্দীপকের উক্ত চরিত্র লাভের জন্য উদ্দীপকের ব্যক্তির জন্য আরেকজন দায়ী। এটি ব্যাখ্যা করো। তখন কি এই পয়েন্টগুলো কি তোমাকে উল্লেখ করতে হবে। যেমন তার পিতা মহের কাছ থেকে তিনি কি কি গুণ লাভ করেছেন? নির্ভীকতা, স্বাধীন চেতা মনোভাব, সত্যবাদিতা। পিতা ঠাকুর দাসের কাছ থেকে বিদ্যাসাগর কি কি গুণ লাভ করেছিল? কঠোর অধ্যবসায়, কর্তব্যের প্রতি নিষ্ঠা, আদর্শবান। রায়মণি অপরিচিতা নারীর কাছ থেকে তিনি কি গুণ লাভ করেছিল? অগাধ স্নেহ, দয়া, নারী জাতির প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ইত্যাদি। তাহলে মোটামুটি আমরা কি অধ্যায়টা শেষ করলাম। 5 মিনিট হোক বা যে কয় মিনিটই হোক, তোমাদের এই অধ্যায়টা ডান। পরীক্ষায় যাও, ভালো একটা মার্ক তোলো।